সারা বাংলায় গণতান্ত্রিকভাবে যে লড়াই, সেটা মাঠে প্রান্তরে শহরে নগরে বিভিন্ন সময় বামপন্থীদের দেখেছি। আমিও আমার সাংবাদিকতা জীবনে অনেককেই পেয়েছি, তো ছোট বড় মাঝারি অনেককে। বামপন্থীরা অ্যাকচুয়ালি অনেকটা বড় মানে আকাশ নিয়ে থাকে। আচ্ছা, যে আকাশের কথা বলছি সে আকাশে কিন্তু মেঘ আছে, সে আকাশে বৃষ্টি হয়, সেই বৃষ্টির মধ্যে কিন্তু একটা সুন্দর মুখ আছে, বৃন্দা কারাট। আমার পাশে রয়েছেন, আমার তো সৌভাগ্য সাংবাদিকতা জীবনে ওনার ইন্টারভিউ করা। উনি সর্বভারতীয় নেত্রী, ওনার রাজনৈতিক আন্দোলন সবাই জানেন। আমি দ্য কোয়েডি একটা প্ল্যাটফর্ম চালাই, গোটা দেশ জুড়ে ঘুরে বেড়াই, কখনো জম্মু কাশ্মীর হোক কখনো দিল্লি হোক, সর্বত্রই ঘুরি। আর জল জমির অধিকারের প্রশ্নে মানুষের মেহনতির কথা আমি বলি সব সময় করে। আমি শুরু করতেই চাইছি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। আপনি তো ভালো বাংলা বলেন, তাই রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শুরু আপনি বলেন, তারপর আমি শুরু করতে পারি। বলুন বলুন। আপনি রবীন্দ্রনাথের কবিতা দু লাইন আমাকে একটু শোনান না, আপনি বলুন না। না মানে অনেকে তো হয় না, চিত্ত যেটা ভয় শূন্য উত্তর যেটা। বলুন, আপনি বলুন। আচ্ছা, আপনি বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিত্ত যেটা ভয় শূন্য উত্তর যেটা, সেই সবাই জানেন। তাই বৃন্দাজির সঙ্গে কথাবার্তা হোক, কারণ সর্বভারতীয় কৃষক সভা সম্মেলন অনেককে পেয়েছি। বৃন্দাদির প্রতি আমার একটা আকর্ষণ ছিল, ওনাকে আমি কবে পাবো, ওনাকে পেয়ে গেছি। এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সদ্য বিহারের নির্বাচনে মোদী যেভাবে গামছা ঘুরিয়েছেন বিহারি স্টাইলে, তোলে इसके बार বাঙ্গাল হোগা। কংগ্রেস বলছে যে ভোট কারচুপি হয়েছে। গ্যানেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অভিযোগ, নাম করছি না আমি তার, বিং এ বামপন্থী নেত্রী, বামপন্থী পার্টি ও সর্বভারতীয় পার্টি, মনে হয় বিহারের রেজাল্টটা ঠিকঠাক হয়েছে? শুনুন, প্রথম কথা, এই যে আপনি দেখালেন মোদি গামছা ওড়াচ্ছে, বিহারের কোন সভ্য লোক এটা কখনো করবে না। আপনি কখনো দেখবেন না কি কোনো বিহারের লোক গামছা নিয়ে এরকম ঘোরাচ্ছে, নেভার। আপনি কখনো দেখেছেন কি বিহারের লোক এরকম করে? একটা নির্বাচনে জিত হয়েছে, তার মানে এভাবে গামছা ওড়াবে, যেরকম গামছা হচ্ছে একটা বন্দুকের মতন। এটা পুরোপুরি মোদি ব্র্যান্ড অফ পলিটিক্স। আমরা বিহারে যদি ধরি বা অন্য জায়গায় যদি ধরি, প্রথম হচ্ছে ওরা বিভাজনের পলিটিক্স করে। শুরু করেছে বিহারের প্রচার ঘুষপেটিয়া বলে, পরে দেখা গেল ঘুষপেটিয়া এসআইআর পুরো যাচ করার পরে ঘুষপেটিয়া পায়নি। তাহলে এসআইআর মানেটা কি? এসআইআর মানে গণতন্ত্রের অধিকারের উপর মোদী সরকার ইসি দ্বারা দিয়ে একটা হামলা, এটা থেকে শুরু করেছে। তারপর হচ্ছে মেয়েদের জন্য একটা লোন, 10,000-এর লোন দিয়েছে। 5 বছর আগে কেন দেয়নি? 5 বছর সরকার চলেছে ওদের, 5 বছরের মেয়েদের জন্য লোনের কোনো কথাই ছিল না। হঠাৎ নির্বাচনে 2 মাস আগে 10,000 টাকা দিয়ে দিল। আর তারপরে কি হয়েছে? নির্বাচনের সময় ইলেকশন অফ কোড অফ কন্ডাক্টের ধ্বজা ওড়াকর ওরা ভোটের ডেটের আগে ইনস্টলমেন্ট দিয়েছে। তার মানেটা কি? তার মানে ইলেকশন কমিশন বিজেপি কমিশন হিসাবে কাজ করেছে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ওরা কি করেছে, ওরা যত টাকা খরচ করেছে নির্বাচনে আপনি চিন্তা করতে পারেন না। ইলেকশন কমিশন কি করছিল? ওরা দেখেনি কত ক্যাশ যাচ্ছে বিহারে? কিছু দেখেনি তো। আর পুরো একটা নেগেটিভ ক্যাম্পেইন, কোনো পজিটিভ ক্যাম্পেইন হয়ে কিছু করেনি। এই মোদি ব্র্যান্ড অফ ক্যাম্পেইন বিহারে আমরা দেখেছি। আমার যা মনে হয় কি এটা আমাদের দেশের জনগণের জন্য একটা খুব বড় শিক্ষা নিতে হবে, কি এটা শুধু ভোট বাঁচাবার কথা নয়, এটা গণতন্ত্র বাঁচার লড়াই আছে। বিন্দাদি, আমি খুব আনফর্চুনেটলি বিহার ইলেকশন দিয়ে শুরু করলাম। আসলে আমার প্রথমে আসা উচিত ছিল দিল্লির লালকেল্লা বিধ্বংস পরিস্থিতি, যা ব্লাস্ট হয়েছে, প্রায় 3,000 কেজি আরডিএক্স ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, রক্তের দাগ শুকিয়ে যায়নি বৈশারণ ভ্যালির পর 26 জনের পর্যটকের।
ব্ল্যাক আউট দেখেছি, সে সময় আমি কাশ্মীরে ছিলাম। 5-6 মাসের মাথায় আবার, যদিও আবার শ্রীনগরেও গ্রেনেড হামলা হয়েছে। ভারতবর্ষের নিরাপত্তার প্রশ্নে মোদিজি এত কথা বলছেন, আর ঠিক আরডিএক্সটা হচ্ছে লালকেল্লার সামনে মেট্রোতে হয়ে গেল, যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এটা কোন নিরাপত্তার কথা আপনি বলবেন? রক্ত এখনো শুকলো না। না, এই যা ঘটনা ঘটেছে এটা খুবই ভয়ানক ঘটনা। আর এত নির্দোষ পরিবার সদস্য মারা গেছে, আর যেভাবে একটা পুরো নেটওয়ার্ক কাজ করেছে, এটা আমরা খুবই নিন্দা করি, কন্ডেম করি। এটা নিশ্চয় একটা বড় টেররিস্ট নেটওয়ার্ক কাজ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর টেররিস্ট নেটওয়ার্ক কোথায় থেকে এত সমর্থন পেয়েছে এটা আমাদের দেখতে হবে খুব সিরিয়াসলি। তো প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে মিলে কন্ডেম করতে হবে কি এরকম হচ্ছে। আর এত পড়াশোনা করা ডক্টর এরকম করতে পারে, ওসব শ্রীনগর থেকে তো সমস্ত। ওইটা খুবই একটা চিন্তার বিষয়, আর নিন্দা করি আমরা। এটা আমাদের হ্যান ত্যান আগার মাগার কোনো ব্যাপার নয়, এটা ভীষণ ভয়ানক ঘটনা, আমরা কন্ডেম করি। আরেকটা দিকে পেহেলগামের পর মোদি বলেছে অপারেশন সিন্দুরের পর কি টেররিস্ট নেটওয়ার্ক আমরা শেষ করেছি, জেশকে আমরা শেষ করেছি। এখন এই ভয়ানক ঘটনার পর মোদি সরকারের স্পোকসপারসন বলছে এরা জেশের কাজ। এটাই আমরা বারবার বলছি কি একটা ঘটনার পর একটা রিয়াকশন করে তারপর একটা পলিটিক্যাল একটা ফায়দা নিয়ে অ্যাকচুয়ালি যা টেররিস্ট নেটওয়ার্ক আছে ওরা কাজ করেই যাচ্ছে। আমাদের সিকিউরিটি নেটওয়ার্ক, আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, নিশ্চয় একটা প্রশ্ন থাকে। পেহেলগামের ব্যাপারে একটা প্রশ্ন উঠলো কি কেন কোনো সিকিউরিটি ছিল না। তখন অমিত শাহ বলেছে হ্যাঁ একটা ত্রুটি হয়েছে, আমাদের দেখতে হবে। কিন্তু পার্লামেন্টে কোনো জবাব দেয়নি। আর যদি কেউ প্রশ্ন করেছে ওরা বলেছে এটা রাষ্ট্র বিরোধী। আমরা যখন প্রশ্ন করলাম কি কেন সিকিউরিটি ছিল না ওইখানে, যখন এত টুরিস্ট যাচ্ছে, যখন আপনারা বলছেন কি নর্মাল পজিশন হয়ে গেছে কাশ্মীরে, তাহলে সিকিউরিটি কেন ছিল না? তখন ওরা বলেছে এরা সব রাষ্ট্র বিরোধী, এরা পাকিস্তান আর দেশদ্রোহীর কথা বলছে। এখন যখন এটা দিল্লি ব্লাস্ট হয়েছে, সেই টেররিস্ট নেটওয়ার্ক কোথায় থেকে হেল্প পাচ্ছে? কেন এখনো আমাদের এরকম টেররিস্ট নেটওয়ার্ক ফরিদাবাদ, তারপর হরিয়ানা, তারপর কাশ্মীরে পুরো একটা নেটওয়ার্ক আছে, আরো জায়গায় হচ্ছে। তাহলে আমাদের ইন্টেলিজেন্স কোথায়? তাহলে বিদ্যাদি পার্লামেন্ট ব্যাপারটা হচ্ছে কি একটা পলিটিক্যাল বেনিফিটের জন্য নিজের যা ত্রুটি আছে, নিজে যা আমাদের করতে হবে আমরা করতে পারছি না। এটা একটা চিন্তার বিষয় কি প্রত্যেক ব্যাপারে যে একটা পলিটিক্যাল ন্যারো বেনিফিটের জন্য। আগে যখন হয়েছে তখন সব পার্টিদের বিশ্বাসে নিয়ে একটা পলিটিক্যাল পজিশন হতো, কিন্তু এটা কি হচ্ছে আমি ঠিক খুবই খারাপ আগে বলবো। বিকশিত ভারতবর্ষ, আগের ভারতবর্ষে অনেক কথা উনি বলছেন। অটলজির প্রধানমন্ত্রীর সময়, সে সময় পার্লামেন্ট অ্যাটাক, দিল্লির এই ঘটনা আমরা কেউ ভুলে যাইনি। আবার হচ্ছে রে দিল্লিতে লালকেল্লা হলো। এবার আমি যদি এই প্রশ্নটা উল্টো দিকে আসি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা থেকে বৈষ্ণবনগর, এদিকে আপনার উত্তর দিনাজপুর টু জলপাইগুড়ি, কুচবিহার টু, ফেন্সিং নেই, সে অর্থে নেই। বিএসএফ এর ভূমিকা পরিষ্কার নয়, সেটা আপনিও জানেন। স্টেট পুলিশের ভূমিকাও ঠিকঠাক নয়। ঘুরে ইসলামাবাদ হয়ে, তারা ঢাকা হয়ে, চট্টগ্রাম হয়ে, যে তারা যে বাংলা দিয়ে বাংলা করছে করিডোর প্যাসেজ, মানে জঙ্গিরা বলছে এটা সেফ করিডোর। কাকরাগড় দেখেছি বর্তমানে, আমরা সবাই জানি কাকরাগড়, লালকেল্লা ঘটনা ঘটছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জলপথ ধরে যে তারা চলে আসছে না, কি করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কি করছে স্টেট, কি করছে? না না, আপনি সেভাবে দেখবেন না, এই সবগুলো এরকম মিশিয়ে দিয়ে ঠিক হবে না। আচ্ছা, ওইটা একটা ঘটনা হচ্ছে একটা টেররিস্ট নেটওয়ার্ক, যেখানে আমরা আগে দেখেছি একটা থ্রেড আছে, সেটা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট ধরতে পারছে না, এটা একটা প্রশ্ন। এখন যদি আপনি আমাদের দেশের সিকিউরিটির কথা বলছেন,
কি এখন বাংলাদেশের ব্যাপার আছে, ফেন্সিং কেন হচ্ছে না, এইসব নিশ্চয় একটা প্রশ্ন আছে। কেন বারবার ওরা পলিটিক্যালি এই কথা বলার চেষ্টা করছে কি বাংলাদেশ থেকে লোক আসছে এখানে আমাদের নাগরিকতা ভুলভাবে নিচ্ছে, আর ওদেরকে ঘুষপেটিয়া বলা যাচ্ছে, আর এসব, এটা একটা আলাদা জিনিস। এটা একটা পলিটিক্যালি ওরা আমাদের দেশের মধ্যে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে পুরো মুসলিম কমিউনিটিকে ডিমোনাইজ করার একটা ওদের চেষ্টা আছে, একটা পলিটিক্যাল চেষ্টা আছে, সেটা আলাদা ব্যাপার। বেশ, আমি ওই প্রশ্নে যাচ্ছি না। এশিয়ার প্রশ্নে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ রাজ্যের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী রোহিঙ্গার প্রশ্নে লাফিয়ে লাফিয়ে উঠছেন উনি, আর বলছেন যে অনুপ্রবেশের প্রশ্নে যে আছে তার তালিকা অনেক বড়, তালিকা জমা পড়েছে। একটা ভয়ভীতি কাজ করছে, মানুষ সুইসাইড করছে। এইখানে বামপন্থীদের বিরাট বড় ভূমিকা রয়েছে। আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা মানুষ ম্যান টু ম্যান মার্কিং করতে ভালো পারেন। বিজেপি যে কথা বলছে পশ্চিমবঙ্গে যে এতগুলো রোহিঙ্গা এতগুলো অনুপ্রবেশ ঢুকে গেছে, বামপন্থীদের বিচক্ষণতা কি বলছে, বামপন্থীরা কি ভাবছে এটা নিয়ে? এটা আপনি ভালো প্রশ্ন করেছেন, কেন এটাই ওদের পলিটিক্স। স্যার আমি আজকেও আমাদের যখন আমরা ডিসকাস করেছি মেয়েদের সাথে, আমি এই কথা বলেছি কি বিহারে যখন এসআর শুরু করেছে তখন লোক বুঝতে পারেনি কি অ্যাকচুয়ালি এটা কি, একটা পুরো কনফিউশন ছিল। এখন তো পরিষ্কার কি ওরা গরিবদের বাদ দিতে চায় আর ওরা মুসলিমকে টার্গেট করতে চায়, দুটো জিনিস আছে। তো ওইটা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি, এখন আমাদের একটা খুব বড় দায়িত্ব আছে কি আমাদের প্রত্যেক বুথে গিয়ে ক্যাম্প করতে হবে, আমাদের মানুষের সাথে দাঁড়িয়ে ওদের হেল্প করতে হবে। একদিকে আমরা সিদ্ধান্তভাবে এই এসআর এর একেবারে বিরুদ্ধে, কেন আমরা বলছি ইলেকশন কমিশন নাগরিকতা ঠিক করার ওদের কোনো অধিকার নেই। আমরা সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করেছি, আমাদের পিটিশন আছে এর বিরুদ্ধে। তো সুপ্রিম কোর্টে এখনো অনেক জিনিসগুলো পেন্ডিং আছে। ইন্টারিম সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডও ডকুমেন্টের মধ্যে জোড়ানো যায়, এটা অনেক রিলিফ দিয়েছে অনেক অংশকে। কিন্তু তবুও আমাদের সিদ্ধান্তভাবে বিরোধিতা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন বিএলও যাচ্ছে কি করছে না করছে, টিএমসির উপর মানুষ নির্ভর মোটেই হতে পারে না, বিজেপি তো নাই, তো মানুষ কোথায় যাবে? সেই জন্য বামপন্থীদের আমরাও ঠিক করেছি আমরা প্রত্যেক জায়গা বুথে ক্যাম্প করে আমরা মানুষকে হেল্প করব, ফর্মটা ফিল আপ করবো, যা যেখানে আমরা দেখছি এখানে বদমাইশি হচ্ছে সেখানে আমরা আমাদের প্রোটেস্ট করব, আওয়াজ তুলব, মানুষের সাথে দাঁড়িয়ে। এটা ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, এটা মোদি আর ইলেকশন কমিশন কিনে নিতে পারে না। আমি ভারত ভ্রমণে আর যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আপনি সারাদিন ক্লান্ত আছেন, অনেকদিন পর পেয়েছি তো আপনাকে। পশ্চিমবঙ্গে এত ইস্যু আছে না, আপনার শেষ হবে না, আপনি 2 ঘন্টা আপনার লেগে যাবে। না না, সেটা আমি আপনাকে একটা ছোট ঘটনা বলি, মজার, ভালো লাগবে আপনার। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হয়েছে, যার আমলে শিক্ষার দুর্নীতি, তাকে বরণ করা হচ্ছিল বাড়িতে যখন ঢুকছিল। তিনি সারমেয়কে আদর করছিলেন ভালো, কেউ কান্নাকাটি করছিলেন, গড়াগড়ি খাচ্ছিলেন। দাদা বেরিয়েছেন, রাও মুক্তি হয়নি, জেল মুক্তি হয়েছে। তিনি বলছেন বেহালা পশ্চিমে তিনি বিধায়ক, তিনি যাবেন মানুষের কাছে ক্ষমা চাইবেন। 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে। তিনি কেন মেয়র রোডে, আমার প্রশ্ন আপনার কাছে, মেয়র রোডে কেন খাঁচা টাঙিয়ে কেন 26,000 ছেলে মেয়েকে বলেছেন আমি অন্যায় করেছি, আমাকে করানো হয়েছে? সত্যি কি তাই? কি আপনি তো একজন, শুনুন, যা এত বড় দুর্নীতি করতে পারে ওরা কি ক্ষমা চাইবে? আচ্ছা, কি ক্ষমা চাইলে কেউ ক্ষমা করবে কে? এটা তো পলিটিক্যাল নাটক। বরণ করছে, এটা তো পরিষ্কার হচ্ছে কি, দেখুন পরিবারের লোক করতেই পারে, কিন্তু এই টিএমসির খেমার লোক যা করছে, কেন ওরা সবই দুর্নীতির মধ্যে ডুবে আছে। যারা নিজে দুর্নীতির দলদলে আছে তাহলে ওরা বরণ বরণ ছাড়া কি করবে? ধরুন ঝাড়খণ্ডে যখন ওই সিনহা ওজা ছিল, ওই মন্ত্রী ছিল তখন, যশবন্ত সিনহার ছেলে, জয়ন্ত সিনহা, সরি যশবন্ত সিনহার নাম আমার নেওয়া উচিত ছিল না, কেন উনি তো খুব দূর এইসব পলিটিক্স থেকে এখন। কিন্তু যখন জয়ন্ত সিনহা যখন ওই সব লিঞ্চিং এর কেসে যখন অপরাধীকে বেলে ছেড়ে দিয়েছে,
তখনও গিয়ে মালা বরণ ওইসব করেছে, কারণ সেটা হচ্ছে বিজেপির পলিটিক্স। লিঞ্চিং হচ্ছে বিজেপির পলিটিক্স। আর এখানে যা বরণ করছি দুর্নীতি। তো যেখানে লিঞ্চিং তার পলিটিক্স, সেখানে দুর্নীতি তার পলিটিক্স। ওইখানে বরণ করছে লিঞ্চারদের, এখানে বরণ করছে দুর্নীতিদের। এটা পলিটিক্সের ব্র্যান্ড বোঝা যায় পরিষ্কার। মানুষও তো দেখবে, বেশ, জনগণও তো দেখবে। আচ্ছা আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, এটা আমার ইচ্ছা বলতে পারেন। আমি মানে জেনে নিয়েই বলছি, মানে আচমকা সারাদিন তো প্রচুর ব্যস্ত থাকেন আপনি, হ্যাঁ, মানে যখন খুব মানে ডিস্টার্ব হয়ে যান, পলিটিক্যাল লিডাররা সবসময় ব্যস্ত থাকে, তখন খুব মানে ডিস্টার্ব, সারাদিন এত কাজ হয়েছে, এত বক্তৃতা, এত ক্লাস, পার্টি ক্লাস, মানে কাকে স্মরণ করেন যা থেকে মন আপনার শান্ত হয়? কি বলছে? মানে আমার মন শুনুন, আমরা কমিউনিস্ট, বুঝতে পারছেন? কমিউনিস্ট মানে আমরা এত ডিস্টার্ব হই না কি আমাদের মনকে শান্তি করার দরকার আছে? এটা তো আমাদের কাজ। আমি ওই শান্তি আমরা বলছি, তো ক্রান্তির জন্য কাজ করছি। আমি বলছি ধরুন সেই বিবেকানন্দ বই, জন্য কি মার্কসিজম পড়া বা বই পড়া, বা কাউকে অনেক পুরনো কলিগ চলে গেছেন তাদের কথা মনে পড়া, ভালো কিছু ভাবনা, আমি ঠিক এসব বলছি। ওই রকম এত ড্রামাবাজি আমি মোটেই না। আচ্ছা, কেন বলবো ও আমার এত ব্যস্ত, এখন আমি বসে আমি কার স্মরণ করছি, এইসব এইসব ড্রামাবাজের কথা, বুঝতে পারছেন? আচ্ছা, আমি সাধারণ লোকের মতন পুরো কাজের পর এসে চান টান করি, কি খাবো না খাবো ওইটা ভাবি, তারপর যদি টেলিভিশনে কোনো একটা ভালো কিছু দেখতে পারি সেটা দেখি, তারপর ঘুমিয়ে পড়ি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা হ্যাঁ, হ্যাঁ, সাধারণ যেরকম সবাই করে সেরকম আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বৃন্দাদি। আমার দ্য কোয়েরিতে আপনি ইন্টারভিউ দিলেন, এটা আমার সৌভাগ্য বলতে পারেন। অনেকের ইন্টারভিউ আমি নিয়েছি, আপনার প্রথম নিলাম আমি। আচ্ছা, ওটা কবিতা বলুন না, আপনি তো বললেন না কবিতা বলুন। আপনি বললে ভাল লাগবে। হ্যাঁ, আমরা মানে আপনি বললে, আপনি বলুন না, আপনি আপনি আর একটু কিছু সুন্দর। না। আচ্ছা, আমাকে বলছে কবিতা বলার জন্য একটা ঘটনা। আমি কবিতা সে অর্থে মাঝে মধ্যে লিখে ফেঁকে ফেলি, কিন্তু দিগন্তের দূর দিকে যখন তাকিয়ে দেখি আকাশের রং নীল, কিন্তু কখনো কখনো মনে হয় বেয়নেটটাও অন্তত নিচের দিকে আছে, এরকম একটা ব্যাপার ট্যাপার আছে। যাই হোক, এ সমস্ত বলে লাভ নেই। বৃন্দা কারাট ভারতবর্ষের রাজনৈতিক গণ আন্দোলনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা। আমার পাশে আছে, মানে আমার যোগ্যতা তো দূরের কথা, মানে বলার বাইরে, কিন্তু আমাকে সাংবাদিকতা করতে হবে, আমাকে পালন করতে হবে। তাই বৃন্দা কারাটে ইন্টারভিউ আমি করলাম বাম নেত্রী সর্বভারতী স্তরে। খুব অল্প পরিসরে কথা হলো, বৃহত্তর পরিসরে কথা বললে 1 ঘন্টা লেগে যায়, প্রায় বেশিই হবে হয়তো। তাই বৃন্দাদি আমাকে বললেন কবিতা, আমি একদিন আপনাকে কবিতা শোনাবো, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা এই মুহূর্তে খুব কঠিন, কারণ একদিকে শাসকের চোখ, একদিকে বিজেপির চোখ, তার মাঝখানে লড়াইটা আমাদের করতে হবে। তাই আমি বৃন্দাকার, বললাম না, জলে কুমির আর ডাঙ্গায় বাঘ, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাস্তা জানে, দুটোকে কিভাবে সরিয়ে দিতে হবে সেটা তো রাস্তা আছে, সংগঠন আর আন্দোলন। দেখুন একটা এতক্ষণ ইন্টারভিউতে একটা হিন্দি কথা উনি বলেননি, কিন্তু চমৎকার হিন্দি বলতে পারেন, কিন্তু চমৎকার বাংলা বললেন, যা আমার বাংলা দর্শকদের বলতে পারি না খুব আমি। ভালো বলেছেন, এবং আমার দর্শকদের উনি গুণমুগ্ধ হবেন। আপনারা সঙ্গে থাকবেন। আমরা সবার কথা বলি, গণতান্ত্রিক চয়েসের ফোর্থ পিলারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলে, তাই বাম নেত্রীর পাশে বসে ইন্টারভিউ করছি, এটা আমার ধৃষ্টতা বলতে পারেন, আর কিছু না। আর নিন্দুকেরা আমাকে সমালোচনা করবেন না, আমি না দক্ষিণপন্থী, না বামপন্থী, না প্রগতিশীল, আমি মানুষের কথা বলি। জল জমিন অধিকারের প্রশ্নে আমার লড়াই সর্বত্র চলে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। নমস্কার।